আসসালামু আলাইকুম। ইউনূস সরকার সহজে নির্বাচন দিবে না, দিলেও তা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না, এমন কথা আমরা যারা শুরু থেকেই বলে আসছিলাম, নানান ধরনের আশঙ্কার কথা প্রকাশ করে আসছিলাম। যখন একটা সময় শেষমেশ ডক্টর ইউনূস নির্বাচন দিতে বাধ্য হলেন, তখন ডক্টর ইউনূসের যারা চাটুকার, যারা তোষামোদকারী, যারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছেন গত 18 মাসে, তারা আমাদেরকে কটাক্ষ করা শুরু করলেন। যে এক শ্রেণী মানুষ বলছিল নির্বাচন দেওয়া হবে না, ডক্টর ইউনূস নির্বাচন দিতে পারেন না। তখন আমরা বলতে শুরু করলাম যে অবশ্যই ডক্টর ইউনূস নির্বাচন দিতে বাধ্য হয়েছেন। আমরা যে সংশয় সন্দেহ পোষণ করছিলাম, অনবরত কথা বলে যাচ্ছিলাম, এবং অবশ্যই রাজনৈতিক দলগুলোর অব্যাহত চাপের মুখে নির্বাচন দিতে বাধ্য হয়েছেন ডক্টর ইউনূস। এবং সেই বিষয়গুলোই এখন কোনো কোনো গণমাধ্যমে উঠে আসছে যে নির্বাচন না দেওয়ার জন্য কত ধরনের ষড়যন্ত্র ছিল ইউনূস সরকারের মধ্যে। এবং নিঃসন্দেহে ধীরে ধীরে আরও অনেক অজানা তথ্য খুব শিগগিরই বেরিয়ে আসবে। যেমন মানবজমিন একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যদিও তার বিভিন্ন অংশে অস্পষ্ট তো ঠিক নয়, মানে একেবারে খোলামেলাভাবে অনেক ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। মানবজমিনে বলা হচ্ছে যে 3 জন উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করতে নানানমুখী খেলায় মেতে ওঠেন, নানান ষড়যন্ত্রে মেতে ওঠেন। আর একজন উপদেষ্টা সুবিধাজনক অবস্থায় নিজেরাও অবস্থান টিকিয়ে রেখেছিলেন, কখনো নির্বাচন না দেওয়ার পক্ষে, কখনো নির্বাচন দেওয়ার পক্ষে। এখানে বলা হচ্ছে যে এই উপদেষ্টাদের কৌশলের অন্যতম হাতিয়ার ছিল মব সন্ত্রাস। তারা কৌশলের অংশ হিসেবে মব সন্ত্রাসকে উস্কে দিতেন। প্রফেসর ইউনূস সেই কৌশলের অংশ হিসেবে একগাদা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করলেন, এবং এগুলোর পেছনে ক্ষমতার মেয়াদ আরো বাড়ানোর ছক ছিল। এবং এই কথাটি আমার অসংখ্য বক্তব্যে, অসংখ্য কন্টেন্টে বলে আসছে যে এইসব সমস্যার খেলা স্রেফ একটি নাটক, মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানো এবং নির্বাচন প্রলম্বিত করার একটি চেষ্টা। তা তো আমরা দেখেছি এই সমস্যা নিয়ে কত কি হয়েছে। শুধুই মিটিং, সিটিং আর খাওয়া দাওয়া। একটা সংস্কার তো গত 18 মাসে ইউনূস সরকার করেনি। ইচ্ছা করলেই করতে পারত, সেটি রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে হোক বা নির্বাহী আদেশের মাধ্যমে হোক, যেভাবেই হোক করতে পারত তো, কিন্তু করেনি। এবং প্রশ্ন তুলেছিলাম, তাহলে কেন এই সংস্কারের পক্ষে এত প্রীতি তাদের? যাই হোক, এই 3 উপদেষ্টা কারা? যেহেতু মানবজমিনের নাম উল্লেখ করা হয়নি, কেউ কেউ বলছেন এই 3 জন হচ্ছেন মহামান্য ডক্টর আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমান। আর যিনি সুবিধাজনক অবস্থায় ছিলেন সেই উপদেষ্টা হচ্ছেন আদিলুর রহমান খান, শিল্প উপদেষ্টা, সাবেক শিল্প উপদেষ্টা। তো এদের যুক্তি ছিল যে নির্বাচন এত তাড়াতাড়ি দেওয়া ঠিক হবে না, পরিস্থিতির সামাল দেওয়া সত্যিকার অর্থেই কঠিন হবে। তারা চেয়েছিলেন ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং কৌশলে তাদের পছন্দের শক্তির হাতে ক্ষমতা তুলে দিতে। খেয়াল রেখেন, ক্ষমতা তুলে দিতে তাদের পছন্দের শক্তির হাতে। তাদের পছন্দের শক্তি কে ছিল? কোনটি ছিল? জামায়াতে ইসলামী, এনসিপি। তাদের ক্ষমতার চর্চা আমরা দেখেছি। এবং জামায়াতে ইসলামী এবং এনসিপির হাতেই যে ক্ষমতা তুলে দিতে চেয়েছিল, এই কথাও তো আমি অসংখ্যবার বলেছি। এবং মানবজমিনে যে নানান ধরনের অনুসন্ধান, তাতেও বিষয়গুলো উঠে আসছে। এখানে বলা হচ্ছে যে এসব পরিকল্পনা ভেস্তে যায় জনচাপে এবং ভূ রাজনৈতিক কারণে। এখানে আঞ্চলিক শক্তি ভীষণ তৎপর ছিল। এর পিছনে অন্যতম উদ্দেশ্য ছিল প্রফেসর ইউনূসের নেতৃত্বের অবসান, মানে যেভাবে হোক অন্তত ডক্টর ইউনূস সরে যাক। সেই আঞ্চলিক শক্তিটিকে, সেটিও নিশ্চয়ই আমরা জানি। ভারতের অব্যাহত চাপ ছিল। ভারত বারবার বলে আসছিল কোনো প্রকার নির্বাচিত সরকার ছাড়া এই সরকারের সঙ্গে কোনোভাবেই স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব নয়, স্পষ্টই বলে আসছিল। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে উপদেষ্টারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতেন, আন্তর্জাতিক শক্তিগুলোকে কনভিন্স করার চেষ্টাও করতেন নির্বাচন দ্রুত হলে কি কি সমস্যা হতে পারে। তাদের কথা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না, কারণ আইন শৃঙ্খলা অবস্থার নাজুক পরিস্থিতি। এই কথাও বলে আসছিলাম যে তাদের প্ল্যানিংয়ে কি কি আছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন অবনতি ঘটানো হবে যেখানে এনসিপি বা জামাত ইসলাম দাবি করবে যে এই অবস্থা নির্বাচন করা সম্ভব না, এবং তারা কোনো কোনো ক্ষেত্রে বলেছিল বটে। এবং এই সুযোগে অন্য পক্ষ ক্ষমতা নিয়ে নিতে পারে এমনও বোঝানো হচ্ছিল, বলা হচ্ছিল যে ভূলণ্ঠিত হতে পারে আগস্টের চেতনা। এই আগস্টের চেতনা নিয়ে খেলা করেছে, বিক্রি করেছে, আগস্টের চেতনাকে ব্যবহার করেছে, এবং একটি আন্তর্জাতিক শক্তিকে তারা অবশ্য এই যুক্তি দিয়ে কনভিন্স করতে সক্ষম হয়েছিলেন যে এই যে জুলাই চেতনা, এই জুলাই চেতনার তো কিছুই থাকবে না, যেখানে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িয়ে রয়েছে, কোটি কোটি মানুষের আবেগ অনুভূতির সাথে যে প্রতারণা করা হয়েছে এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটিও আমি অনেকবার বলেছি আপনাদের সামনে। মানবজমিন লিখছে, অবশেষে একটি আঞ্চলিক শক্তির চাপ এবং নিজের অঙ্ক মেলাতে ডক্টর ইউনূস নির্বাচনমুখী হতে বাধ্য হন। তার হিসাব নিকাশ ছিল যদি নির্বাচন ভণ্ডুল হয়ে যায় তাহলে তার ব্যক্তিগত পুঁজিপাটটা সবে যাবে, ব্যক্তিগত যে ইমেজ, তারপর ব্যক্তিগত যে সম্পত্তি, নানান হিসেব নিকেশ, এগুলো সবই ভুলণ্ঠিত হবে, হাতছাড়া হয়ে যাবে, শূন্য হাতে তাকে বাড়ি ফিরতে হবে। এবং 2025-এর জুনে লন্ডনে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল তারেক রহমানের সঙ্গে, সেই বৈঠকটিও এই উপদেষ্টারা, ষড়যন্ত্রকারী উপদেষ্টারা সহজে মেনে নিতে পারেননি, এবং তারা বলছিলেন যে এই বৈঠক সরকারের প্রশাসনকে দুর্বল করবে, এবং বৈঠকের ফলাফলকেও বানচাল করার জন্য তারা ভীষণ তৎপর হয়ে ওঠেন। কাজে লাগান তাদের পছন্দের রাজনৈতিক শক্তিকে, হিসাব মিলান আবারও পছন্দের রাজনৈতিক শক্তিকে কাজে লাগান, এবং তারা প্রতিক্রিয়া জানাতে থাকেন। কি প্রতিক্রিয়া জানানো হয়েছিল আপনারা জানেন। ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসেছেন তারেক রহমানের কাছে। ডক্টর ইউনূস বেইমানি করেছেন বাংলাদেশের অন্য সব রাজনৈতিক দলের সঙ্গে, বিশেষ রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে বৈঠক করতে গিয়ে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের বক্তব্য দেওয়া হয়েছিল, প্রতিক্রিয়া জানানো হয়েছিল। মানবজমিন লিখছে, দেশের ভেতরকার একটি শক্তি নানাভাবে চাপ দিতে থাকে, কোনো হঠকারী সিদ্ধান্তে তারা প্রতিক্রিয়া দেখায়নি। স্পষ্টতই বিএনপির কথা বলা হচ্ছে। আমি বারবার বলি, বিএনপি অনেক ঠান্ডা মাথার পরিচয় দিয়েছে, যদিও কোথাও কোথাও আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সম্ভবত ফাঁদে পাপ দিতে যাচ্ছে। অবশ্যই বিএনপির কোনো কোনো সিদ্ধান্ত অবশ্য হঠকারীও ছিল। অনেকের আশঙ্কা ছিল যে বিএনপি ফাঁদে পা দিতে যাচ্ছে, এবং সর্বোপরি তাই হতো যদি এইভাবে অব্যাহত চাপটি সব জায়গা থেকে না হতো। আঞ্চলিক যে শক্তি, আমাদের মতো কিছু মানুষের অব্যাহত সংশয় প্রকাশ করা, রাজনৈতিক শক্তিগুলোর চাপ, কিন্তু তারপরও নির্বাচন বিরোধী শক্তি থেমে যায়নি। ধীরে ধীরে তারা প্রশাসনকে কবজা করে নেয়, এমন এক পরিস্থিতি তৈরি করে যাতে এক পর্যায়ে মনে হচ্ছিল প্রফেসর ইউনূসকে হটিয়ে তারা ক্ষমতার মসনদে চলে যাবে। এ কথাও তো সত্য, মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠছিল যে বিশেষ একটি শক্তি ক্ষমতা আসছে, সেটি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হোক, মেকানিজমের মাধ্যমে হোক, অথবা এটি বিশেষ শক্তি তো প্রশাসনের 60 থেকে 70% তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল, নতুন নতুন নিয়োগদানের মাধ্যমে কিংবা রদ বদলের মাধ্যমে। এই কথাও নিশ্চয় নতুন বলছি না, আমি খাতা কলমে বুঝিয়ে দিয়েছি এর আগে আপনাদেরকে অনেকবার। আর ডক্টর আসিফ নজরুল, অনেকের তো ধারণা ছিল তিনি পারলে রাষ্ট্রপতি হয়ে যান। মানবজমিন লিখছে যে মব সন্ত্রাস প্রশাসনের গতি থামিয়ে দিচ্ছিল বারবার। মব সন্ত্রাসটা তারা উৎসাহিত করেছিল। প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলছিল না, সরকারের অন্যান্য উপদেষ্টা মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এরা বলছিল না যেগুলো মব নয়, এগুলো গ্রুপ। 15.5 বছরের পুঞ্জীবিত ক্ষোভ, রাগের বহিঃপ্রকাশ, তারা কোনো অবস্থায় মব বলতে রাজি ছিল না। এবং যখন প্রথম আলো ডেইলি স্টারে আগুন সন্ত্রাসের ঘটনা ঘটানো হলো, সেদিন পরিস্থিতি পর্যালোচনা করলেই অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলে মানবজমিন মন্তব্য করছে। প্রশাসনকে কারা নির্দেশ দিয়েছিল পুলিশ যাতে সময় মতো না যায়? অনেক কিছু ঘটে যাওয়ার পর সেখানে পুলিশ গেল, এবং সেখানে পুলিশের বড় কর্তার ভূমিকা ছিল বেশ রহস্যজনক। নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই বড় কর্তাটি কে। এর আগে ওসমান হাদির মৃত্যুকে ঘিরেও ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল দেশে, মানবজমিন যেটি বলছে, আমরাও দেখেছি সেটি। এবং এই সুযোগও কেউ কেউ কাজে লাগাতে চেয়েছিল। তবে সেনাবাহিনী বেশ তৎপর ছিল, সতর্ক ছিল। সেনাবাহিনীকে আমরা অনেক
মানে আমরা মানে এই যে এই অংশটি যারা ক্ষমতার মসনদে বসতে চেয়েছিল, যারা ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করছিল, তারাই সেনাবাহিনীকে উদ্দেশ্য করে নানান ধরনের মন্তব্য করেছে, নানান ধরনের বক্তব্য দিয়েছে। সেনাবাহিনী গুড়িয়ে দিতে হবে, সেনাবাহিনী উড়িয়ে দিতে হবে, ক্যান্টনমেন্ট একেবারে ধুলার সাথে মিশিয়ে দিতে হবে। একটা পর্যায়ে এসে মানুষজন বলছে যে এই উপদেষ্টা শুধু দেশে নন, বিদেশে গিয়ে নানান কূট কৌশলের সঙ্গে যুক্ত ছিলেন। একজন উপদেষ্টা তো দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্রে হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন, বাংলাদেশ মিশন তাকে খুঁজে পাচ্ছিল না, তার হদিস পাওয়া যায়নি। তখন এই উপদেষ্টারা জনমত জরিপের মধ্য দিয়েও বেশ সক্রিয় ছিলেন। কেমন জনমত জরিপ আপনাদের নিশ্চয়ই মনে আছে। এখানে বলা হচ্ছে যে এগুলো সবই ফরমায়েশি এবং বাস্তবতা বিবর্জিত জনমত জরিপ ছিল। টেবিলে বসে এগুলো ছক আঁকা হয়েছে। জনমত জরিপগুলো কেমন ছিল আমাদের নিশ্চয়ই মনে আছে, ভুলে যাওয়ার কথা নয়। বিএনপির সাথে রেসে দেখানো হচ্ছিল হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং আরো একটি জনমত জরিপে উঠে আসছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, তাকে আমরা 5 বছর ক্ষমতা দেখতে চাই। কত শতাংশ মানুষ ডক্টর ইউনূসকে চান? এ ধরনের আবল তাবল ভুলফুর সংগঠন দিয়ে জনমত জরিপ চালানো হয়েছে। এই অংশটি বিদেশি কূটনীতিকদের বারবারই বলেছে যে নির্বাচনে অপ্রত্যাশিত শক্তির উত্থান ঘটবে, জনমত জরিপ তাই বলছে। এমন জরিপও চালানো হয়েছিল। দ্রুত নির্বাচন দিলে নাকি ফ্যাসিবাদ ফিরে আসবে। নির্বাচনের দিনেও এই যে উপদেষ্টারা, এই যে 3জন 4জন বা অন্য যে রাজনৈতিক শক্তি, বিশেষ শক্তি, তারাও খেলায় তৎপর ছিল এবং তাদের নজর ছিল তাদের পছন্দের আসনগুলোতে। সন্ধ্যা থেকেই তারা অনুমান করতে থাকে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে। যখন একের পর এক বিএনপির প্রার্থীদের ঠেকানো যাচ্ছে না, হাড্ডাহাড্ডি লড়াই ঠিক দেখানো হয়েছে কিন্তু কোনোভাবে আটকানো যাচ্ছে না, তখন তারা চুপ থাকতে বাধ্য হয়, সবকিছু মেনে নিতে বাধ্য হয়। ডক্টর ইউনূসের তোষামোদকারী, চাটুকার, অনৈতিক সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলছি, অনেক চাটুকারিতা হয়েছে, আর নয়। ভালো থাকুন সবাই।